জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগের সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 14 হেভিওয়েট আসামিকে। এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে দীপুমণি ও গোলাম দস্তগীরকে। আজ হাজির করাদের মধ্যে সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। রোববার চিফ প্রসিকিউটর জানান, এ পর্যন্ত গুম, খুন সহ সব অপরাধের বিচার হবে, তবে সবার আগে হবে জুলাই গণহত্যার বিচার। এর আগে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য সহ 46 জনের বিরুদ্ধে 1 মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একেবারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে। এখানে কিছুক্ষণ আগে মোটামুটি সব আসামিকেই কিন্তু ঢোকানো হয়েছে। একেবারে শুরুর দিকে আমরা যেটি দেখেছি, সবার শুরুতে আনা হয়েছে, সবার শুরুতে ছিলেন গোলাম দস্তগীর গাজী এবং তার পরবর্তীতে আনা হয়েছে দীপুমণি, তাকে কাশিমপুর থেকে আনা হয়েছে এবং তারপরে এক এক করে আমরা দেখেছি যে এখানে কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ যারা ছিলেন তাদের বেশিরভাগকে আনা হয়েছে। রাশেদ খান মেননকে আমরা দেখেছি, হাসানুল হক ইনুকে দেখেছি। তো সবাইকে এই মাত্রই কিন্তু এখানে নামানো হয়েছে কিছুক্ষণ আগে। আমি যদি এই মুহূর্তে এখানকার একটু পরিবেশ দেখাই, একেবারেই আমরা ট্রাইব্যুনালের যে মূল গেট সেই গেটে কিন্তু রয়েছে। আজকে 14 জনকে আনা হবে। কিছুক্ষণ আগে কিন্তু ট্রাইব্যুনালের পক্ষ থেকে একবার ব্রিফিং করা হয়েছে, সেই ব্রিফিং এ জানানো হয়েছে এবং এবার কিন্তু বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমি যদি আবার একটু বলি, এখন পর্যন্ত সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিকে কাশীপুর থেকে কারাগার থেকে আনা হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আনা হয়েছে, রাশেদ খান মেননকে আনা হয়েছে, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী এবং জুনায়েদ আহমেদ পলক, তাদেরকে একসাথে আনা হয়েছে। তো সব মিলিয়ে এখন মোটামুটি বেশিরভাগ আসামি চলে এসেছে। 13 জনকে আনা হয়েছে। একজন তিনি আসবেন না, ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি টাঙ্গাইলে রয়েছেন, সেখানে তিনি আরেকটি মামলার রিমান্ডে রয়েছেন যেমনটি আমরা জানতে পারছি। তো সব মিলিয়ে এখন কিন্তু প্রস্তুত, কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রাইব্যুনাল মূল বিচারিক কার্যক্রম শুরু হয়ে যাবে। তাদেরকে এই মুহূর্তে যদি আমি একটু দেখাই যে কলাপসিবল গেটের মধ্যেই কিন্তু গারদখানা রয়েছে, সেখানে নিয়ে রাখা হয়েছে সবাইকে এবং আমরা সবাইকে যতটুকু দেখতে পেয়েছি যে সবাই কিন্তু বেশ মনে হয়েছে যে অনেকটা নিস্তেজ সবাই, খুব একটা যে সবাইকে খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখিনি। অন্যান্য আমরা এর আগে যখন বিচারিক আদালতগুলোতে যখন দেখেছি, প্রথম দিকে যখন আনা হতো সবার ভেতরে আসামিদেরকে আমরা দেখতাম একটু চটপটে, কিন্তু এখানে আমরা বেশিরভাগকেই দেখেছি যে তারা বেশ চিন্তিত এবং সবার মোটামুটি সবার ভেতরেই কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে তারা বেশ টেনশনে রয়েছেন। আজকে এখন পর্যন্ত এই ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান, 3 বিচারপতি, তিনি এখন পর্যন্ত এখানে এসে উপস্থিত হননি। কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এবং তিনি আসার পরেই কিন্তু মূল বিচারিক কার্যক্রম শুরু হবে। আজকে বিচারিক কার্যক্রম বলতে এখানে মূলত 2টি মামলা, একটি হচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি মামলা এবং আরেকটি ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছিল সেই মামলা। তো 2 মামলার ভেতরে শেখ হাসিনা যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য এরই মধ্যে প্রসিকিউশনের পক্ষ থেকে আইজিপি বরাবরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে সেখানে কিন্তু তাদেরকে অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে। সুতরাং এখন পর্যন্ত শেখ হাসিনার ব্যাপারটিতে তার মামলার ব্যাপারটি আলাদা রয়েছে, তিনি আজকে উপস্থিত হতে পারেননি। এর বাইরে 45 জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, সেই 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে আজকে 14 জনকে হাজির করার কথা, তার মধ্যে 13 জনকে হাজির করা হয়েছে, আর একজন তিনি আসতে পারছেন না এবং বাকিদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা আছে, কিন্তু তারা এখন পর্যন্ত গ্রেপ্তার নয়। তার কারণ হচ্ছে এই
14 জনের সবাই কিন্তু অন্যান্য মামলায় গ্রেপ্তার রয়েছে। আজকে মূলত এই 14 জনকে হাজির করার সাথে সাথে একই সাথে তাদের বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ত প্রতিবেদনও কিন্তু দাখিল করার কথা ছিল, কিন্তু তদন্তর কার্যক্রম শেষ হয়নি। কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে তদন্ত প্রক্রিয়া এখনো যেহেতু শেষ হয়নি, আজকে তারা সময়ের আবেদন করবেন। কালকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও একই কথা বলেছিলেন। সুতরাং আজকে এখানে বিচারিক প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কিন্তু তদন্ত প্রতিবেদনটি দাখিল করা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন যে এরই মধ্যে এই যে 14 জন রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে গত জুলাই 5 আগস্ট পর্যন্ত, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই যে ঢাকা শহর সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেই গণ অভ্যুত্থানে হত্যা সহ মানবতা বিরোধী নানান অপরাধের যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে জিজ্ঞেস করছিলাম যে আসলে আজকে যেহেতু তাদেরকে এখানে হাজির করা হলো, তাদের বিরুদ্ধে যেই মামলাগুলো রয়েছে, বিশেষ করে থানায় যে মামলা এতদিন তারা গ্রেপ্তার হয়ে বিচারিক কার্যক্রম চলছিল বিচারিক আদালতগুলোতে, সেই বিচার প্রক্রিয়ার কি হবে সেই বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী আইনজীবীরা জানাচ্ছেন যে যখন দুটি মামলা একই হয়, একই বিষয় নিয়ে কিন্তু সেখানে আর কোনো ধরনের দুই ধরনের বিচার হবে না। অর্থাৎ যদি অভিযোগ একই থাকে একটি বিচারিক প্রক্রিয়া চলবে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু এটা অভিযোগের পর্যায়ে রয়েছে, সেই ক্ষেত্রে দুই জায়গায় আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ হতে পারে অথবা আলাদা আলাদা প্রাথমিক বিচারিক কার্যক্রম চলতে পারে। কিন্তু যখনই এই মামলায় ট্রাইব্যুনালের মূল বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে তখন কিন্তু তাদেরকে সব এই এক মামলার সাথে একীভূত করা হবে, এটি আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি যদি আমরা বলি, এখানে আসামিরা যারা রয়েছেন তাদের এখন পর্যন্ত তাদের পক্ষের আইনজীবী আমরা কাউকে এখনো দেখতে পাচ্ছি না, তবে 2-1 আইনজীবী আসবেন বলে এর মধ্যে আমরা শুনতে পেয়েছি। ট্রাইব্যুনাল চত্বরে এবার কিন্তু বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সকাল থেকে যখন এখানে গণমাধ্যম কর্মীরা আসেন সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ অনেকক্ষণ, কয়েক ঘন্টা ধরে আমাদেরকে মূল গেটে কিন্তু আটকে দেওয়া হয়েছিল। অন্যান্য সময় আমরা এখানে যে পাস ইস্যু করা হয় সেটি নিয়ে সরাসরি ঢোকার সুযোগ ছিল, আজকে সেটি হয়নি। একসাথে এখানে ট্রাইব্যুনালের যে বিচারকরা রয়েছেন তারা সিদ্ধান্ত দেওয়ার পরেই কিন্তু গণমাধ্যম কর্মীরা একসাথে এখানে ঢুকেছেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে যেহেতু এখানে বিচারিক কার্যক্রমের সময়সীমা খুব বেশিক্ষণ হয়তো লাগবে না, কারণ তাদেরকে শুধু আদালতে তোলা হবে, আদালতে তাদেরকে সোপর্দ করার পরে সেই আসামিরা ওই 14 জন কিনা সেটি নিশ্চিত করা হবে। একই সাথে দুঃখিত 14 জনের জায়গায় 13 জন এসছেন, সেই 13 জনকে নিশ্চিত করা হবে। একই সাথে তাদের বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছিল সেটি কেন আসেনি ট্রাইব্যুনালের পক্ষ থেকে সেই জবাবটি দেওয়া হবে। এর মধ্যে আমরা ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে জিজ্ঞেস করেছিলাম যে তদন্ত কার্যক্রম, সেই তদন্ত কার্যক্রম আসলে কতটুকু এগিয়েছে। তিনি জানিয়েছেন যে তদন্ত কার্যক্রমের প্রাথমিকভাবে সবার বিরুদ্ধে যে অভিযোগ, গণহত্যার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গণহত্যা চালানোর যে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে, সেই অভিযোগের বিষয়ে তারা কিন্তু তাদেরকে অকাট্য প্রমাণ এরই মধ্যে পাওয়া গেছে। আমার সাথে আমাদের সহকর্মী আলামিন হোসেন সকাল থেকে এই ট্রাইব্যুনালের বিভিন্ন আশপাশে তিনি ঘুরছিলেন, আমরা এখন একটু তার সাথে কথা বলবো। আলামিন হোসেন তিনি পুরো এলাকা ঘুরে এসেছেন। ট্রাইব্যুনালের দুটি গেট কিন্তু আমরা জানি, একটি হচ্ছে একেবারে শিশু একাডেমির পাশ থেকে, আরেকটি হচ্ছে মূল হাইকোর্টের মাজার গেট। আমরা মাজার গেট দিকে ছিলাম, আলামিন চতুর্দিকে ঘুরে এসছে। আমরা নিরাপত্তার কথা বলছিলাম, আলামিন হোসেন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। আলামিন, আপনি একটু জানাবেন যে বিভিন্ন জায়গায় ঘুরে এসেছেন, এই গেট দিয়েও এর আগে আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের যে বিচার হয়েছে তখন এই গেট দিয়ে ঢুকানো হয়েছিল। আজকে সার্বিক পরিস্থিতি কি দেখেছেন? বাসার আমরা যদি নিরাপত্তার পরিস্থিতির কথা বলি, আপনি জানেন যে এর আগে লোয়ার কোর্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই রকম কোনো অপ্রীতিকর ঘটনা পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য আমরা যেটি দেখেছি যে পুরো এলাকা নিরাপত্তার নিশ্চিদ্র নিরাপত্তা যে সেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে। এখানে ট্রাইব্যুনালের মধ্যে গণমাধ্যম কর্মী এবং আইনজীবী ছাড়া আর কাউকে আসলে এখানে অ্যালাউ করা হচ্ছে না। এর বাইরে আসামি যারা রয়েছেন তাদের স্বজন যারা থাকেন তাদের একজনকে এখানে অ্যালাউ করা হয়েছে। আপনি ইতিমধ্যেই বলেছেন যে তাদেরকে আমরা 3টি ভ্যানে করে, পুলিশ ভ্যানে করে নিয়ে আসা হয়েছে। প্রথমে ফারুক খানকে নিয়ে আসা হয়েছে, তারপর দীপুমণিকে নিয়ে হয়েছে এবং পরবর্তীতে বাকি যে 11 জন রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। জি আলামিন, আপনি সকাল থেকে তো এই পুরো চতুর্পাশ ঘুরে এসেছেন, আমরা নিরাপত্তার কথা বলছিলাম, আপনি দেখেছেন মানে সব মিলিয়ে আজকে এই ট্রাইব্যুনালে সেই আওয়ামী লীগের সময়ে যুদ্ধাপরাধের বিচারিক কার্যক্রমের পরে দীর্ঘদিন পরে আবার এত হেভিওয়েট আসামিদেরকে আনা হলো, আজকের পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে? মানে সব মিলিয়ে এখানের ব্যবস্থাপনা আপনি যেটি দেখেছেন কি কড়াকড়ি দেখলেন? এখানে প্রথমেই ট্রাইব্যুনালের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে এই মামলায় যারা আসামি রয়েছেন নতুন করে ঢেলে সাজানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে তাদেরকে সরাসরি সম্প্রচারের যে একটি কথা বলা হয়েছিল, আপনি জানেন যে চাইলে এর বাইরে জাতিসংঘের প্রতিনিধি সহ যদি কোনো আসামি বাইরের কোনো লয়ার নিয়োগ করতে চান সেটিও তারা পারবেন। অর্থাৎ এখন পর্যন্ত পরিস্থিতিটি মনে হচ্ছে যে আসামি যারা রয়েছেন তারা ন্যায় বিচার পাবেন, এরকম একটি পরিবেশ আমার কাছে মনে হয়েছে। এর আগে আমরা দেখেছি আর আগের ট্রাইব্যুনাল যখন ছিল তখন আইনজীবীদের এক প্রকার হেনস্থা করা হয়েছে, বিরোধী পক্ষ যারা ছিল বা আসামি পক্ষ যারা ছিল তাদের আইনজীবীদের এখানে কথা বলতে দেওয়া লোয়ার কোর্টগুলো দেখেছি না। আন্তর্জাতিক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগে আমরা দেখেছি যখন যুদ্ধ অপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত তাদের বিচার হয়েছে, আর তখন আমরা দেখেছি যে মানবতা বিরোধী অপরাধের পক্ষের আইনজীবী যারা ছিল তাদেরকে এক প্রকার লাঞ্ছিত করা হয়েছে, এখানে ঢুকতে দেওয়া হয়নি। সেরকম পরিবেশ আমরা আসলে এখন পর্যন্ত এখানে দেখতে পাইনি। অর্থাৎ আসামি পক্ষরা যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়, সার্বিক পরিস্থিতির কথা যদি আমরা দেখি তাহলে সেই পরিবেশ এখন পর্যন্ত মোটামুটি বজায় আছে। আমাদের সহকর্মী আলামিন হোসেন পুরো এলাকা ঘুরে আসছিলেন এবং তিনি যা দেখেছেন তাই বলছেন। আমি একেবারে এই মুহূর্তে শেষ করবো, কিন্তু তার আগে একটি বিষয় দেখাতে চাই। আমার ডান পাশে রয়েছে একটি টিন শেড এবং এইখানেই কিন্তু মূলত এতদিনের বিচারিক কার্যক্রম চলছে। আজকেও এই টিন শেডেই কিন্তু 13 জন যেই হেভিওয়েট আসামিকে নেওয়া হয়েছে এখানেই বিচারিক কার্যক্রম চলছে। কিন্তু মূল যে ট্রাইব্যুনাল ভবন যেটি, অর্থাৎ পুরাতন হাইকোর্ট ভবন, যেটিকে আমরা আজকে গতকাল সারাদিন থেকে আজকে দেখেছি, যে এজলাস কক্ষ যেটি এরই মধ্যে শেষ হয়ে গেছে, আমি যদি দেখাই এই হচ্ছে মূল ভবন। যে কোনো সময় এই জায়গা থেকে বিচারিক কার্যক্রম স্থানান্তরিত হয়ে এই ভবনে আসবে, কারণ এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন, যেখানে আওয়ামী লীগ সরকার বিচার করেছিল যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামাত এবং বিএনপি নেতাদের, এবং এখানে এই আদালত থেকে এই মূল ভবনের যে এজলাস কক্ষ রয়েছে সেখান থেকে অনেকের কিন্তু ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শেষ খবর। সব আসামিদেরকে আনা হয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে এজলাস কক্ষে ঢুকবো। সেখানে আদালতে কি বিচারিক প্রক্রিয়া হয়, কি আদেশ হয়, রাষ্ট্রপক্ষ থেকে কি বলেন, আসামিদের দিক থেকে কোনো কিছু বলা হয় কিনা, সব বিষয়গুলো নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে তুলে ধরবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল বাশার।